in describing people and explaining their behavior. তো এবং এই মানুষকে হিউম্যান বিহেভিয়ারকে এক্সপ্লেনেশন করার জন্য সাধারণত অ্যাটিটিউড ব্যবহার করা হয় বা অ্যাটিটিউডের এই টার্মটাকে নিয়ে নেওয়া হয়। এবং ইট ইজ এ পারসিস্টেন্স টেন্ডেন্সি টু ফিল এন্ড বিহেভ ইন এ পার্টিকুলার ওয়ে টুয়ার্ডস সাম অবজেক্ট। কোন একটা বিষয়ের প্রতি মানুষের যে একটা বিহেভ বা নেচার, মানুষের যে একটা কনসিস্টেন্সি, সেটা প্রকাশ করার জন্য অ্যাটিটিউড শব্দটা ব্যবহার করি। এবং এই অ্যাটিটিউডের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। দে টেন্ড টু পারসিস্ট আনলেস সামথিং ইজ ডান টু চেঞ্জ দেম। ওই অ্যাটিটিউডটা তোমাকে কন্টিনিউ করতে থাকে যদি কোনো কিছুর মাধ্যমে তুমি যদি ওই জায়গাটা চেঞ্জ না করে। দে ক্যান ফল এনিহার অ্যালং এ কন্টিনিউম ফ্রম ফেভারেবল টু আনফেভারেবল। যে কোনো সিচুয়েশনে একটা ভালো লাগা তোমার জন্য একটা খারাপ লাগার কারণ হয়ে দাঁড়াইতে পারে। and they are directed towards some object about which a person has feeling and belief. এবং মানুষের বিশ্বাস এবং মানুষের ভরসার জায়গাটাকে সে এইভাবে একটা জায়গায় সে কনসিডারেশনে নিয়ে আসে বা অ্যাটিটিউডের মাধ্যমে আর কি। তো এখন এই অ্যাটিটিউডটা কেন পড়াচ্ছি বা কেন জানতে হবে তোমাদেরকে, অ্যাটিটিউডে কিছু কম্পোনেন্টস আছে। তিনটা কম্পোনেন্ট মানুষের হিউম্যান বিহেভ বা অ্যাটিটিউড তিনটা কম্পোনেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটা ইমোশনাল, একটা ইনফরমেশনাল, একটা বিহেভিয়ার। ইমোশনালটা হচ্ছে পার্সোনাল ফিলিংস আর এফেক্ট, পজিটিভ, নিউট্রাল আর নেগেটিভ। যেটা আমরা বলি যে আমাদের নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হলো ইমোশনাল। আমাদের থাইরয়েড দিয়ে গ্রন্থি থেকে তোমার কিছু হরমোন নিঃসৃত হয়, যার মাধ্যমে আমরা অনেক জায়গায় ইমোশনাল হয়ে যাই বা ইমোশনাল জায়গাটা চলে আসে। ইনফরমেশন হচ্ছে আমরা কিছু বিলিফস এবং আমাদের কিছু ইনফরমেশনের উপর বেস করে আমরা একটা অ্যাটিটিউড পরিবর্তন করি। যেমন আমি যদি বলো যে, আমি বললাম যে এই লোকটা খারাপ বা এই লোকটা ভালো বা এই দেশ ভালো চালায় এই দেশ খারাপ চালায়, এটা কিছু ইনফরমেশন এবং একজন মানুষের উপর তোমার বিশ্বাস আছে, সেজন্য তুমি ওই তার প্রতি ওই ধরনের অ্যাটিটিউডটা তুমি গ্রো করে নিছো। আর একটা হলো বিহেভিয়ার, এটা হচ্ছে পার্সনস টেন্ডেন্সি টু বিহেভ ইন এ পার্টিকুলার টুয়ার্ড অ্যান অবজেক্ট। একদম বলে না যে একদম ছোটবেলা থেকে তার আচরণগত এই সমস্যাটা আছে ছোটবেলা থেকে, এটা হচ্ছে যে মানুষের বিহেভ একদম জন্মলগ্ন ভাবে বা সে জন্মগত ভাবে বা জিওগ্রাফিক্যাল কোন একটা জায়গা থেকে বা জিওগ্রাফির কোন একটা ডোমিনেন্স থেকে বা কোনো একটা এনভায়রনমেন্ট থেকে সে এই জায়গাটা করে। যেমন অনেকে আছে যে শব্দের মধ্যে থেকে বড় হয়, তার চারপাশে এত সাউন্ড থাকে যে তার মেজাজটা খিটখিটে হয়, রুক্ষ হয়, সে কোনো কথা আস্তে বলতে পারে না। এইটা হচ্ছে তার বিহেভিয়ার অ্যাটিটিউড আর কি। তো এখন এই অ্যাটিটিউড পড়ে আসলে লাভ কি? মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করা যায় কিভাবে? প্রোভাইডিং নিউ ইনফরমেশন। তুমি তাকে নতুন কিছু তথ্য বা কোনো উপত্যর মাধ্যমে তাকে তার একটা নির্দিষ্ট অ্যাটিটিউড থেকে তাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারো। আরেকটা হচ্ছে ইউজ অফ ফিয়ার, তাকে ভয়ভীতি লাঠি প্রদর্শন করতে পারো। রিজলভিং ডিসক্রিপেন্সি, অনেক সময় দেখা যায় যে অসম কিছু বন্টন বা অসম সমাজের ন্যায় বিচার হয় নাই, যার ফলে কিন্তু অনেক সময় মানুষ কিন্তু বিভিন্নভাবে ভিন্ডিকটিভ বা অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউডে চলে যায়। সো সেখান থেকে সেই জিনিসগুলোকে তুমি ডিসক্রিমিনেশন নিয়ে আসো। যেমন পাহাড়ে যে লোকজন বসবাস করে আমাদের যারা, তারা কিন্তু অনেক মানে কি বলা হয় বৈষম্যের শিকার। তুমি যদি তাদেরকে বৈষম্য গুলো কমাই নিয়ে আসো, তাহলে তাদের অনেক আছে যে অনেক অ্যাটিটিউড গুলো পরিবর্তন হয়ে আসবে সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি। ইনফ্লুয়েন্স অফ ফ্রেন্ডস অ্যান্ড পিয়ার্স, বন্ধু বান্ধবের মাধ্যমে বা টিচারের মাধ্যমে বা হুজুরের মাধ্যমে বা তোমার লিডারদের মাধ্যমে তুমি তাদেরকে পরিবর্তন করতে পারে। আর দা কোঅপটিং অ্যাপ্রোচ, অনেক সময় দেখা যায় যে তার সাথে সাথে থেকে তার অ্যাটিটিউড পরিবর্তন করা। অনেক সময় সন্তান বিগড়ে যায়, বাবা মা তার সাথে সাথে থেকে 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 তাকে আবার ভালোর পথে নিয়ে যায়, অ্যাটিটিউডটা চেঞ্জ করে নিয়ে আসে। কথা কি বুঝতে পারছো? এই আমেরিকান সোসাইটিতে বিলিভ গুলো দেখো, কিছু বিলিভ আছে আমেরিকান সোসাইটি তারা বিলিভ করে, এটা তাদের এটিটিউড এবং তারা ওইভাবেই তাদের এটিটিউড গুলো গ্রো করে তার বিলিভ থেকে। আর আমরা ছোটবেলা থেকে রাক্ষস, খক্ষস, তারপর হচ্ছে জিন, পরি, প্রেতাত্মা, ভূত, হ্যাঁ, পেতনি, এগুলো শুনতে শুনতে আমরা বড় হই। যার ফলে কিন্তু আমাদের কিছু এটিটিউড আছে, কিছু বিলিভ আছে, ওখান থেকে এই এটিটিউডের মাধ্যমে বিলিভ গ্রো করা শুরু করে ওই জায়গাগুলো থেকে। যার ফলে আমরা অন্ধকারে, আমরা ছোটবেলা থেকে আমাদের অন্ধকারের ব্যাপারে একটা নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা বড় হইলে অন্ধকারটাকে আমরা অনেক ভয় পাই। তারপরে হচ্ছে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ, মানে ম্যানেজারকে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। সে শুধু ম্যানেজার হলে হবে না, তার সোসাইটির প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেগুলো এখানে লেখা আছে, এগুলো একটু দেখে নিও। সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যেমন সিএসআর আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তোমার বিজনেস করলেই হবে না, তোমার ম্যানেজার হলে হবে না, সোসাইটির প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা গুলো তোমাকে পালন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোদ্দা কথা আর কি। কোনো কোশ্চেন আছে?
জাভেদ কোনো কোশ্চেন আছে? এই কোনো কোশ্চেন নাই, তার মানে কি সব ঘুমাই গেছো নাকি? না স্যার, আছে স্যার। আসো না, মানে হচ্ছে যে তোমার কি বলা হয় যে তোমাদের এটিটিউড পরিবর্তন করতে হবে, বুঝছো? কিছু কোশ্চেন টোশ্চেন করতে হবে, এটিটিউড পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করা যায় এটিটিউড? ধমক টমক দিব? দেন স্যার। ওকে, সমস্যা নেই, ধমক দিলে এটিটিউড চেঞ্জ হয়ে গেলে বাংলাদেশ সব মানুষ ভালো হয়ে যেত। আরেকটা টপিক আছে, এটা হলো পারফরমেন্স অ্যাপ্রেজাল। সেটা হচ্ছে যে পারফরমেন্স অ্যাপ্রেজালটা হচ্ছে যে তুমি যে পারফরমেন্স করতেছো কোম্পানি বা বিভিন্ন জায়গায়, সেই সেই পারফরমেন্স গুলোকে মেজার করার যে মেথোডোলজি, সেটাকে বলা হয় পারফরমেন্স অ্যাপ্রেজাল। তো এর এইম আছে বা অবজেক্টিভ আছে, এটা ফিডব্যাক সিস্টেম, এমপ্লয়ের ফিডব্যাক, এমপ্লয় কিভাবে কাজ করতেছে, কেন কাজ করতেছে সেগুলা। তারপর এই এমপ্লয়ের ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা, তারপর হচ্ছে যে কোম্পানিকে তাকে 1 বছর পর পর তাকে যে রিওয়ার্ড দিবে বা কোম্পানি তাকে বেতন বাড়াবে, সেজন্য দরকার পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেমটা। আবার কিছু আছে যে তোমার পার্সোনাল ডিসিশনের ক্ষেত্রে তোমার বেতন বাড়াবে কিনা, প্রমোশন দেবে কিনা, তোমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে কিনা, সেজন্য পারফরমেন্স অ্যাপ্রেজালটা দরকার। আরো কয়েকটা উদ্দেশ্য আছে, এগুলো দেখে নিও। পারফরমেন্স অ্যাপ্রেজাল মেজার করার জন্য অনেকগুলো মেথোডোলজি আছে। একটা আছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এটা ওয়ার্ল্ড এখন চলতেছে, এমবিও। যদিও আরো একটা আছে, সেটা লার্নিং অবজেক্টিভ, সেটা দরকার নাই। তো 360 অ্যাপ্রেজাল, বিহেভিয়ারাল অবজারভেশন স্কেল এন্ড বিহেভিয়ারালি অ্যাঙ্কর রেটিং স্কেল। তো আমরা একটু দেখি। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভটা হচ্ছে যে তোমার এমবিও ইজ এ প্রসেস অফ এগ্রিগিং আপন অবজেক্টিভ উইথ এন অর্গানাইজেশন। তুমি একটা কোম্পানিতে জব করা শুরু করছো, এটা পিটার ডুকার নামে একজন ভদ্রলোক এটা থিওরিটা দিছে। তুমি একটা কোম্পানিতে জব করছো, ওই কোম্পানির একটা অবজেক্টিভ আছে, ওই অবজেক্টিভের সাথে তুমি একমত হয়েছে বিধে কোম্পানিতে তুমি চাকরি করতেছো। এটাকে বলা হয় ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। তোমাকে ওই কোম্পানির যে অবজেক্টিভ তার সাথে ফুলফিল করতে হবে, এবং সেখানে অনেকগুলো ফাংশনাল এরিয়া আছে, ডোমেন এরিয়া আছে, প্রোডাকশন, সার্ভিস, সেলস, হিউম্যান রিসোর্স। এই সবগুলো জিনিসে তোমাকে যে কোনো একটা জায়গায় তোমাকে পারফর্ম করতে হবে, এবং ওইখানে যে পারফর্মটা করবা, ওই পারফর্মটা এমন ভাবে করবা যেন কোম্পানির যে অবজেক্টিভ আছে সেটা যেন অ্যাচিভ করে। এই ম্যানেজমেন্ট এক্সিকিউটিভের কিছু লিমিটেশন আছে, এটা হলো ওভার এমফাসাইজ সিটিং অফ গোলস। অনেক সময় দেখা যায় তোমার এমন কিছু তোমার উপর গোল দিয়ে দিছে, ধরো তুমি একটা মার্কেটিং এ জব পাইছো, বা তুমি একটা সফটওয়্যার তৈরি করতেছেন, বলতেছে এই সফটওয়্যার ইউজার ছিল আগে 1 মিলিয়ন, আপনি এখন 10 মিলিয়ন বানাবেন। ইউজার কিভাবে বানাবেন আমি জানি না, এটাকে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বলা হয়। তো এটা অনেক সময় ওভার ওভার হয়ে যায়, ওভার এমফাসাইজড হয়ে যায়, এটা ঠিক না। আবার আন্ডার এমফেসাইজটা আছে অনেক সময়, সেটা দেখা যাচ্ছে যে তোমাকে একটা চাকরি দেওয়া হয়েছে, বলছে "এই করেন কাজ", তাহলে দেখা যাচ্ছে যে তোমার কিন্তু ওই, তুমি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সেটাই তুমি ভুলে যাচ্ছে। একসময় তুমি দেখবে যে কম্পিউটার কোডিং ই পারো না, তোমার দিয়ে কম্পিউটার টাইপ করানো শুরু করছে। তো অনেক সময় এটাও হয়, অনেক সময় আনক্লিয়ার ক্রাইটেরিয়া ফর রেসপন্ডিং অবস্টাকেল এন্ড কনস্ট্যান্ট। তো তুমি কাজ করতে গিয়ে দেখা গেল কিছু অবস্টাকেল তৈরি হয়েছে, কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিছু ওখানে কিছু কি বলা হয়, কিছু ফাংশনাল কনস্ট্যান্ট আছে যেগুলো আসলে ওভারকাম করা কোয়াইট ইম্পসিবল। কিন্তু দেখা গেল যে তোমাকে কোনো কথাই বলতেছে না, তারা তোমাকে কোনো রেসপন্সই করতেছে না। তো তখন তুমি কিন্তু এই ম্যানেজমেন্ট অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারবা না। আর একটা আছে 360 ডিগ্রি অ্যাপ্রেজাল সিস্টেম। এটা হচ্ছে যে তোমাকে মেজার করার ক্ষেত্রে কয়েকটা জায়গা থেকে মেজার করা হবে। এক হলো সাবঅর্ডিনেটস, তোমার যে সাবঅর্ডিনেট যারা আছে, তোমার আন্ডারে যারা চাকরি করে, তাদের কাছ থেকে তোমার ফিডব্যাক নেবে। পিয়ার্স, পিয়ার্স মানে তোমার সারাউন্ডিংস এ যারা আছে, যেমন তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তোমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে তোমার ব্যাপারে ফিডব্যাক নেবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে তোমার ব্যাপারে ফিডব্যাক নেবে, তোমার ব্যাপারে মার্কেটিং থেকে ফিডব্যাক নেবে যে আচ্ছা ওনার ব্যবহার কেমন, উনি কেমন কাজ করে। আরেকটা হচ্ছে তোমার ম্যানেজার, তোমার সুপেরিয়র কাছ থেকে তোমার ফিডব্যাক নেবে। এই তিনটে জায়গায় ফিডব্যাক নিয়ে তোমার পারফরমেন্সটাকে মেজার করা হবে, এটাকে বলা হয় 360 ডিগ্রি অ্যাপ্রেজাল। আর বিহেভিয়ার অবজারভেশন স্কেল আছে, তোমার ব্যবহারই তোমাকে মানে কি বলা যায়, তোমার ব্যবহারের মাধ্যমেই তোমার ইয়ে করা হবে, তোমার পারফরমেন্সটাকে মেজার করা হবে। যেমন গুড বিহেভিয়ার উইল প্রডিউস গুড পারফরমেন্স এন্ড ব্যাড বিহেভিয়ার উইল বি এ ডিস্টরশন। মানে ভালো ব্যবহার করে তোমার ভালো ব্যবহার তোমার পারফরমেন্সকে অবশ্যই ইনক্রিজ করবে, এটা ধরে নিয়েই সাধারণত তারা চেষ্টা করে তোমাকে মেজার করার জন্য। তোমার ব্যবহার খারাপ করলে অবশ্যই তুমি পারফরমেন্স দিক দিয়ে তোমার ভালো হবে না, সেটা একটা ব্যাপার। যেমন অনেক সময় যে আমাদের যে এখানে একটা উদাহরণ দেয়া আছে,
বিহেভিয়ারাল অবজারভেশন স্কেলের বিওএস এর অনেক সময় দেখা যায় যে তুমি এটা কোম্পানিতে চাকরি করতেছো, সেলসম্যান বা একটা তুমি একটা কোম্পানি চাকরি করতেছো, তোমার কাছে একজন লোক সার্ভিস নেওয়ার জন্য আসছে, তুমি তাকে বসতে বললো না, তাকে কিছু করতে বললো না, তো দেখা যাবে কি হবে, সেক্ষেত্রে সেই লোকটা তোমার প্রতি ডিমোটিভেট হতে পারে বা কোম্পানির প্রতি একটা ডিমোটিভেশন ক্রিয়েট করতে পারে। অথবা তুমি তারা বসতে বলছো, তোমার মুখ টুক কালো, বা তুমি এমন ভাবে বসতে বলছো যে বসে না বসতেই ভালো হয়, এরকম আর কি ব্যাপার। আরেকটা আছে বিহেভিয়ার অ্যাঙ্করিং রেটিং স্কেল বলা হয়। এটা হচ্ছে যে তোমার এটার একটা উদাহরণ দিলে হয়তো একটু বুঝতে পারবা। যে বিহেভিয়ার রেটিং স্কেল হচ্ছে যে তোমার জবটাকে তুমি স্কেলিং করলা, যে তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে দিলাম, লিখতে দিলাম, রিপিট রেটিং এ আমি 5টা ক্রাইটেরিয়া সেট করলাম, যে অলওয়েজ ক্লিয়ার এন্ড কনসাইজ, যতবার লিখতে দিছি ততবার ভালো, জেনারেলি গুড, রিজনেবল কোয়ালিটি মানে মোটামুটি চলে, টেন টু বি ভেগ মানে উল্টো পাল্টা লিখতেছে প্রায় প্রায় প্রায়, আর এটা হচ্ছে আনক্লিয়ার আর র্যাম্বলিং মানে এটা কোনো কিছুই হয় না, এরকম ভাবে আমি একটা স্কেলিং করে দিলাম। তুমি তো হয়তো তুমি এই জায়গায় দিছো অথবা তুমি এইখানে দিছো, 5বার যদি তুমি এইখানে দাও তাহলে তোমার জন্য পারফরমেন্স ভালো, আর দেখা গেলো 5বার তুমি এইখানে আসো, তাহলে তো অবশ্যই বুঝো চাকরি নেই। ঠিক আছে? এবং তারপর কি করলাম, এই মেথডটাকে আমি অন্য একজনের সাথে তোমাকে কম্পারিজন করলাম। হ্যাঁ, যে এ এর সাথে বি এর কম্পারিজন করলাম, এবার বি এর সাথে সি এর কম্পারিজন করলাম, এরকম ভাবে কম্পারিজন করে তারপরে রেটিং করে দেখলাম যে তোমার রেটিং কত, তোমার এই এ এর সাথে তোমার রেটিং 2, বি এর সাথে তোমার রেটিং 4, এরকম ভাবে রেটিং করে তোমার আমি পারফরমেন্সটা মেজার করলাম আর কি। কথা কি বুঝতে পারছো? আরেকটা জিনিস আছে তোমার জব ডিজাইন, মানে তুমি যদি তোমার এই থেকে একটা লোক দরকার কি দরকার নাই এটা তুমি কিভাবে বুঝবা, সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কন্টেন্ট ফাংশনাল রিলেশনশিপ, তোমার ওই কাজের কি কি কন্টেন্ট আছে, তার কি কি ফাংশন করতে পারবে, এবং তোমার কোম্পানির জন্য তার কি রিলেশনশিপ আছে। তো এই জন্য আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে একটা পোস্ট ক্রিয়েট করার জন্য তখন আমরা কিছু রেসপন্সিবিলিটি উপর থেকে নিয়ে আসি, কিছু আছে যে কিছু প্রিভিয়াস কাজ থেকে তোমার রেসপন্সিবিলিটি আনি, এবং কিছু তার নতুন উপর তারপর ইম্পোজ করি, এবং কিছু অ্যাক্টিভিটি আছে তার কাছ থেকে আমি সরাই নেই, তারপরে আমি এই যে একটা পথ ক্রিয়েট করি, এটাকে জব ডিজাইন বলা হয় আর কি। তো জব এনগেজমেন্ট আছে, জব এনগেজমেন্ট হচ্ছে যে তোমার স্কিল ভ্যারাইটি, টাস্ক আইডেন্টিটি, টাস্ক সিগনিফিকেশন, মানে তোমার এই জিনিসগুলো তোমার জবকে মিনিংফুল করবে, তোমার অটোনমি তোমাকে রেসপন্সিবিলিটি ইনক্রিজ করবে, এবং তোমার ফিডব্যাক তোমাকে রেইনফোর্সমেন্ট, তোমাকে সাস্টেনেবিলিটি গ্রো করে দেবে। এই জিনিসগুলো যদি তোমার থাকে কোনো একটা জবের ক্ষেত্রে, তাহলে তোমার মানে তুমি হাইলি মোটিভেট হবে, এই জিনিসগুলো যদি তোমার থাকে তাহলে তোমার জবটা এনগেজমেন্ট হবে, তোমার পোস্টটা মানে তুমি ধরো চাকরি ছেড়ে দিচ্ছ কিন্তু ওই পোস্টটা এনগেজমেন্ট হবে। অনেক সময় কোম্পানিতে চাকরি করছো, দেখা গেছে যে তোমার টাস্ক সিগনিফিকেন্ট, তোমার কাজে কোনো গুরুত্বই নেই, তো সেক্ষেত্রে তুমি হাইলি ডিমোটিভেট হয়ে যাবে আর কি। ঠিক আছে? এরপর আসো যে তোমার জব এভ্যালুয়েশন, তোমার এই যে জবটাকে কিভাবে এভ্যালুয়েশন করা যায়, তোমার বেতন কত হবে সেটা নির্ণয় করার জন্য একটা মেথড আছে, 2টা মেথড আছে, একটা নন অ্যানালিটিক্যাল মেথড, একটা আছে অ্যানালিটিক্যাল মেথড। আমি অ্যানালিটিক্যাল মেথডটা দেখি। ধরো একটা পোস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার করার জন্য আমার প্রথম কয়েকটা জিনিস লাগে, সাধারণত আমার 4টা জিনিসের উপর বেস করে আমি অ্যানালাইসিস করি। একটা হলো স্কিল, তার কেমন স্কিল প্রয়োজন, এফোর্ট, সে কি কি এফোর্ট দিতে হবে তার ওইখানে, তার কি কি রেসপন্সিবিলিটি পালন করতে হবে, এবং ওয়ার্কিং কন্ডিশনটা তার কেমন হবে। এই 4টে ক্রাইটেরিয়ার উপর আবার সাব ক্রাইটেরিয়া আছে, যে স্কিলের মধ্যে এডুকেশন লেভেল কতটুকু লাগবে, অভিজ্ঞতা কতটুকু লাগবে, তার ক্রিয়েটিভিটি কতটুকু লাগবে, এফোর্টটা সে কি হাতে কলমে কাজ করবে না সে মাথা দিয়ে কাজ করবে, নাকি সে মাটি কাটবে, এটা হলো ফিজিক্যাল ডিমান্ড, মেন্টাল ডিমান্ড। আর রেসপন্সিবিলিটি, কাজের ধরনটা কি, কমপ্লেক্সিটি কেমন, সুপারভাইজিং কে করবে, কি কি ইকুইপমেন্ট লাগবে, কি কি ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট তোমার প্রয়োজন হবে, আর ওয়ার্কিং কন্ডিশন তোমার কি গরমের মধ্যে দেবে না তোমার একটা শব্দের মধ্যে দেবে, সেটা এখানে চলে আসবে। তো এখন আমি যখন একটা জব ডিজাইন করতে যাব, জবকে এভলিউশন করব, তখন আমি এখানে রাখলাম যে হ্যাঁ আমার যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার এডুকেশন হচ্ছে, এডুকেশন লেভেলটা আমার কত লাগবে, এডুকেশন লেভেলটা আমি 90 পর্যন্ত, 6 যদি হয় তাহলে 90 হবে আমার এডুকেশন লেভেলটা। আমি বললাম যে ঠিক আছে, আমার যদি কম লাগে তাহলে আমি 15 দেবো, মানে মেট্রিক পাস, যদি লাগে ইন্টারমিডিয়েট তাহলে 30, যদি বলি আমি সেটা লাগবে এসএসসি পাস তাহলে 45, যদি বলি বিএসসি লাগবে তাহলে 60, যদি বলি এমফিল লাগবে 75, আর যদি বলি যে না তার পিএইচডি লাগবে তাহলে তাকে 90 দিলাম। এরকম করে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রথম যদি লাগে একদম 19 20,
একটু 1 বছর এক্সপিরিয়েন্স 40, 2 বছর 60 এরকম করে আমরা প্রত্যেকটা জাককে আমি ভাগ করব। এখন আমার দরকার হচ্ছে যে আমার এই মিডিয়াম সাইজের দরকার। তাহলে আমার এই কয়টা যোগ করে দেব। যোগ করার পরে যে র‍্যাংকিংটা দাঁড়াবে তার অনুসারে আমি বেতনটা দেব। এটা যোগ করলে যা হবে তার সাথে আমি 10 গুণ করব। 10 গুণ করলে যে বেতন হবে সেই বেতনটা আমি তার জন্য ফিক্সড করব। এখানেও যদি এরকম করি তাহলে তার যত হবে তার দিয়ে আমি 100 গুণ করলাম। তুমি সেলারি তার সেভাবে ফিক্সড করে বাংলাদেশে সেভাবে সেলারি ফিক্সড করে। আর এটা হচ্ছে আরো কিছু আছে এগুলো জানা দরকার নাই, যে হাউ বা এটা কোন মেথড যেটা জানা দরকার নেই তোমাদের। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? সীমাদ্রি? জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, ওকে তাহলে আজকে সাজেশনের দিকে আসো। প্রথম হলো এইটা থেকেই শুরু করি সাজেশন, না? আচ্ছা স্যার। এইটা লেখা দেবা কিন্তু ইমাদ্রি, পরে আমার কিন্তু লেখা দিয়ে দেবা, নাহলে কিন্তু খবর আছে, বুঝতে পারছো? আচ্ছা জি এটিটিউড স্যার, থেকে আচ্ছা শুরু করি। লিখে দিয়ে দেবো। হ্যাঁ, এটিটিউড থেকে শুরু করি। এটিটিউড থেকে প্রথম হচ্ছে যে এটিটিউডটা কি, তার ক্যারেক্টারিস্টিক্স, তার কম্পোনেন্টস, আর হাউ ক্যান আই চেঞ্জ দ্য অ্যাটিটিউড। ঠিক আছে, ঠিক আছে ইমাদ্রি? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, স্যার আবার একটু। এটা হচ্ছে অ্যাটিটিউড কি, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড, কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড, আর হাউ ক্যান আই চেঞ্জ অ্যাটিটিউড। এই পারফরম্যান্স অ্যাপ্রিজাল কি জিনিস, তার অবজেক্টিভ কি, ঠিক আছে? এই বিহেভিয়ার অ্যাঙ্করিং মডেল কি, একটা উদাহরণ দিতে হবে আর কি, ঠিক আছে? এই পারফরম্যান্স অ্যাপ্রিজালের বার্স মেথডটা কি, এটা বার্স মেথডটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এবং একটা উদাহরণ আর কি, ঠিক আছে? আচ্ছা, জব এভলিউশন কি, পারপাস অফ জব এভলিউশন, এবং জব এভলিউশনের অ্যানালিটিক্যাল মেথড এবং অ্যানালিটিক্যাল মেথডের একটা উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখো, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, রিক্রুটমেন্ট কি জিনিস, এই রিক্রুটমেন্ট প্রসেসের একটা ওভারভিউ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে পার্থক্য কি, আর স্টেপস ইন সিলেকশন প্রসেস। এই খালি একদম এরকম লিখে দিও না, একটু 2 লাইনের সাথে একটা অ্যাড করে দিও, নাম্বারটা খেয়াল রাখো ডাইনে ভাই, যে কত নাম্বার, 5 মার্কের একটা নাম্বার, এরকম 5টা স্টেপ 7টা স্টেপ লিখে দিলা আর নাম্বার পাই যাবে, ব্যাপারটা কিন্তু তা না, একটু ডিফারেন্ট কিন্তু তোমার ইয়াতে রাখো আর কি। আর এখানে যে রিক্রুটমেন্ট যদি ভুল হয়, এরকম কোশ্চেন এরকম পেশায় আসবে আর কি, রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেসে যদি তোমার কখনো মানে খারাপ হয়ে যায়, তাহলে কি কি চ্যালেঞ্জ বা কি কি ফিডব্যাক আসতে পারে, বা কোম্পানির কি কি
ক্ষতি হইতে পারে বা কোম্পানির কি কি ডিমেরিটস হতে পারে, সুতরাং এইটা কিন্তু সেই অংশটা, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এরপর আসো ওয়েস ইনসেন্টিভ প্ল্যান। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার এই স্টেটেড পিস সিস্টেম আর স্টেটেড পিস সিস্টেম উইথ গ্যারান্টিজ বেস ওয়েজ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, এরকম আসতে পারে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, ঠিক আছে? পারবা না আসলে? জি স্যার। এই স্টেটেড পিস প্ল্যান আর হচ্ছে ডিফারেন্সিয়াল, এই যে স্টেট পিস স্টেট উইথ গ্রান্টেড বেস ওয়েজ এর যে বেসিক পার্থক্যের জায়গাটা কোথায়, মানে ডিফারেন্সিয়েটটা আসতে পারে, যে এটা ডিফারেন্সটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, পারবা না আসলে? জি স্যার, বাবু স্যার। আচ্ছা, তারপরে ডিফারেন্সিয়াল পিস রেটের যে একটা উদাহরণ আছে, এই একটা উদাহরণ, আর এই হ্যাসলে প্ল্যানের একটা উদাহরণ আছে, এই যে এই দুইটা উদাহরণও থাকতে পারে, এখান থেকে একটা উদাহরণও থাকতে পারে, এটা মনে হচ্ছে হ্যাসলে প্ল্যানটা থাকবে, আর এখান থেকে এই পিস রেট সিস্টেমের একটা উদাহরণ দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ট্রেনিংটা তোমাদেরকে পড়ানো হয় নাই, জাস্ট এটা তো সোজা, সেজন্য তোমাদের পড়াই নাই, বাট ট্রেনিংটা একটু ট্রেনিং, তোমাদের ট্রেনিংটা বোধহয় পড়ানো হয় নাই, বাট স্লাইড তোমাদের কাছে আছে ট্রেনিং। দেখো ট্রেনিংটা কি জিনিস, ট্রেনিং এর পারপাসটা কি, ঠিক আছে? ট্রেনিং এর এক্সপেক্টেড বেনিফিট গুলো কি, হ্যাঁ? তারপর আইডেন্টিফিকেশন অফ ট্রেনিং নিড, ট্রেনিং এর নিডটা কখন তুমি কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, সেইটা একটা, এখান থেকে থাকুক একটু, ঠিক আছে? আর লাগবে না এখান থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে মোটিভেশন। মোটিভেশন স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস নাই, এখান থেকে কোশ্চেন এবং বেশ জ্বালাফালা করে ফেলবে কোশ্চেনে। মোটিভেশন কি, মোটিভেশনের কেন মোটিভেশন পড়ার দরকার, মাসলাস নিড হায়ারার্কি থিওরি মিস নাই, এটা একদম 100% জানবা। তারপর আছে যে ইআরজি থিওরি, ছোট একটা থিওরি আছে, এটা কম্পারিজন অফ মাসলস এন্ড হাসবার্গ থিওরির মধ্যে কম্পারিজনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর স্পেশাল মোটিভেশনাল টেকনিক আর নেগেটিভ মোটিভেশনাল টেকনিক, এই দুইটা জিনিস একটু হালকা করে একটু প্যাচ দেওয়া থাকবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ও আসলেই পারবা, পেঁয়াজ যতই পেঁয়াজ দেয়া থাক কিছু তো। এরপর হচ্ছে বড় স্লাইড, ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থট, এটা পড়াই পড়াই তো বুড়ো হয়ে গেলাম, বিরাট স্লাইড। এখানে দেখো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আছে জানি কোন জায়গায়, এই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আছে দেখো, সায়েন্টিফিক, তারপর হচ্ছে তোমার এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের স্টেপস আছে 3টা, এই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি, স্টেপস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তারপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি, আর হচ্ছে তোমার এইখানে একটা আছে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট, ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন, এই দুইটার মধ্যে অনেক সময় কম্পারিজন বলে, অনেক সময় বেসিক ডিফারেন্সিয়েট বলে, এটা একটু মাথায় রেখে আর কি।
তো তোমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালটা কি, তারপর হচ্ছে তোমার এই যে ফয়েল 14 প্রিন্সিপাল এইটা, আর হচ্ছে এখান থেকে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট অর্গানাইজেশনটা কি এর ক্যারেক্টারিস্টিক্সটা, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে যে কিভাবে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, তিনটা ফ্যাক্টরের জন্য, সোশ্যাল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর আর ইকোনমিক ফোর্স, এটা তিনটা কারণে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে একজন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কি কি রোল আছে এটা একটু জানতে হবে আর কি, ঠিক আছে? এখানে যে ছোট করে লেখা আছে একটু দেখে নিল। কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? No, sir. ওকে, না স্যার। তারপর দেখো হচ্ছে তোমার ফাংশন অফ ম্যানেজমেন্ট। ফাংশন অফ ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে প্রথম ম্যানেজমেন্টের ডেফিনেশন। এই যে ম্যানেজমেন্টের ডেফিনেশন জানি কোন জায়গায় আছে, এখানে আমার এখানে দেখতেছি না, দেখিনি কোথায় আছে জানি ম্যানেজমেন্ট ডেফিনেশন। দেন আছে ফাংশন অফ ম্যানেজমেন্ট, 6 মার্ক বা 7 মার্ক থাকে এইভাবে। এটা অনেক বড় আকারে ফাংশন অফ ম্যানেজমেন্ট লেখা আছে, বাট শর্ট আকারে লিখতে হবে, কোথাও লেখা আছে আমি দেখো। তারপর হচ্ছে তোমার প্ল্যানিং জিনিসটা কি, অনেক সময় এখানে তোমার এই অনেক সময় এই এখানে একটু পার্থক্য আসে যে পলিসি স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য কি, প্রসিডিউর প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি, এরকম অনেক সময় থাকে প্ল্যানিং। এরপর দেখো হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যানিং, তারপরে আছে স্টেপস অফ প্ল্যানিং। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। একটু hold
এই আসো তোমরা? জি স্যার। ওকে, এই কন্ট্রোলিং কনসেপ্ট আছে, তিন ধরনের কন্ট্রোলিং আছে, একটা হচ্ছে ফিডব্যাক, কনকারেন্ট আর ফিডব্যাক কন্ট্রোল, এই তিনটার মধ্যে পার্থক্য থাকতে পারে। তারপর হচ্ছে যে এই যে তারপর হচ্ছে তোমার এই প্রিন্সিপাল অফ ইফেক্টিভ কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট, এর কোনো মিস নাই কিন্তু। তারপর হচ্ছে টেকনিক্স ফর অ্যাচিভিং কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো যে এই যে ম্যানেজারিয়াল স্কিল আছে, দেখো ওই যে ম্যানেজারিয়াল স্কিলের তিনটা স্কিল আছে, টেকনিক্যাল স্কিল, স্যার হিউম্যান স্কিল, আর একটা হলো কনসেপচুয়াল স্কিল। এই তিনটা স্যার স্কিলটার বলো। স্যার ওই এফেক্টিভ কন্ট্রোলে স্যার এখানে কি করবে, ওই যে প্রিন্সিপাল অফ এফেক্টিভ কন্ট্রোল? এইখানে জি স্যার। হ্যাঁ, এটা আসতে পারে যে ইফেক্টিভ কন্ট্রোলের প্রিন্সিপাল গুলো নোট ডাউন করো, মানে ওই যে এই যেগুলা দুই লেখা আছে লাইন লিখতে ওইগুলাই। পারো সাথে এইগুলো। হ্যাঁ, আর যদি বুঝগে দুই সেটটা, এই যে ইউজ ম্যানেজমেন্ট বাই এক্সেপশন বলতে পারবা? ধরো তুমি একটা কোম্পানিতে চাকরি করতেছো, এখন গতানুগতিক সব কোম্পানিতে তোমার বেতন দেয়, তুমি বেতন নিচ্ছ, বাড়ি যাচ্ছ, বেতন বাড়ি যাচ্ছে। এখন দেখা গেল কি, তোমার এই ম্যানেজমেন্টের কোম্পানি তোমার যে বার্থডেটা আছে সেই বার্থডেটা সেলিব্রেট করে, অথবা তোমার ওয়াইফের বার্থডের সময় একটা গিফট পাঠাই দিচ্ছে তোমার কোম্পানি থেকে, একটা এক্সেপশনাল ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা শুরু হয়েছে। দেখো, এটা কিন্তু একটা রিকগনাইজেশন। আমার কথা কি বুঝতে পারছো? অথবা তোমার 1 বছর পূর্তিতে তারা সেলিব্রেট করলো, বললো যে নেন আপনি বিমানের টিকিট, আপনি থাইল্যান্ড ঘুরে আসেন। এটা হলো এক্সেপশন ম্যানেজমেন্ট প্র্যাকটিস। এটা কিন্তু তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল হয়ে যাচ্ছে, তোমার সিস্টেমটা কন্ট্রোল, যে না তুমি কোম্পানির প্রতি লায়াবল আছো, তার অবজেক্টিভিটি তুমি ফোকাস। ওরকম আরো কিছু দেখতে পারবে আর কি। কথা কি বুঝতে পারছো? প্রিন্সিপাল চাইলে ওইগুলাই লিখে দিলে হবে স্যার, ওই এখানে যেগুলো পয়েন্ট গুলো আছে। এটা 2 4 লাইন একটু লেই করে ভাই, ডাইনে ভাই দেখে লেই করে ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ম্যানেজারিয়ালের কি কি স্কিল দরকার, এই যে ম্যানেজারিয়াল রোল, এটা খুব ইম্পর্টেন্ট। মিন্সবার্গ ম্যানেজারিয়াল রোলস, 10 রোলস, খুবই, ঠিক আছে। তারপর কিভাবে একজন ম্যানেজার সাকসেসফুল হয়? হার্ড ওয়ার্ক মানে কি বলো দিই? হার্ড ওয়ার্ক মানে হচ্ছে পাথর ভাঙবা দেয় নাকি? হ্যাঁ, তোমারে বলছে যে ম্যানেজার সাকসেসফুল কিভাবে হয়, বলছে হার্ড ওয়ার্ক। তার মানে কি তুমি যে পাথর ভাঙা শুরু করে দেবা, এটাই হার্ড ওয়ার্ক বলে? তোমার যে টার্গেটটা আছে, তোমার যে সেট টার্গেটটা দিয়েছে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য তুমি হার্ড ওয়ার্ক করবা, এইটাকে বলা হচ্ছে হার্ড ওয়ার্ক, বুঝছো? একটু ডাইনে বাই 2 লাইন লিখো, নাহলে একটা বিপদ আছে। এখান থেকে আর পড়া লাগবে না কিছু, ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে এই ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, এখানে তো অবশ্যই ম্যানেজমেন্টের ডেফিনেশনটা এখানে আছে। এই ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, এখানে ম্যানেজমেন্টের ডেফিনেশনটা আছে, দেখো ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। আর এখানে আছে দেখো ফাংশন অফ ম্যানেজমেন্ট, এটার মধ্যে আছে এই যে রোল অফ ম্যানেজমেন্ট, এটা একটু দেখে নি। রোল অফ ম্যানেজমেন্ট, একটা কোম্পানিতে ম্যানেজমেন্টের কি ভূমিকা দেখে নি, ঠিক আছে। মিটিং এর 4 মিনিট আছে, আর আমাদেরও সাজেশন প্রায় কমপ্লিট, টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, আর বাদ রইলো কি? বাদ রইলো ফর্মাল ইনফর্মাল অর্গানাইজেশন, এটা বাদ রইলো। দাঁড়াও, এটা দিয়ে দিচ্ছি। অর্গানাইজেশন কি? অর্গানাইজেশনের অবজেক্টিভ কি? ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, আর তোমার লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর হচ্ছে ওই আরেকটা এই আছে মেট্রিক অর্গানাইজেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এখানে কিছু টার্ম আছে, সেটা হচ্ছে এটা হলো সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন।
তারপর হচ্ছে ডেলিগেশনটা কি, অথরিটি কি, রেসপন্সিবিলিটি কি, অ্যাকাউন্টেবিলিটি কি, এটার মধ্যে অনেক সময় পার্থক্য দিয়ে বসে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার এই তো আর তো মনে হয় কিছু নাই আছে রে। আর না আর কিছু নাই, আর যদি কিছু থাকে কোশ্চেন করতে যাই তখন স্লাইডে আমি বলে দেবো যে কোনগুলো করবো। ঠিক এইগুলো আমার পাঠাই দিও ইমাদ্রি, এটাকে একসাথে করে আমার পাঠাই দিও, ঠিক আছে? হিমাদ্রি ঠিক আছে, আজকে থাক তাহলে এই পর্যন্ত নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা।